হ্যালো এভরিওয়ান, আমরা আজকে বেশ কিছু মজার এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। তো এই এক্সপেরিমেন্টগুলোর পিছনে যে বিজ্ঞানটা থাকে সেটাও আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব, তবে সেটা আমাদের আজকে মূল উদ্দেশ্য না। আমাদের আজকে এই এপিসোডটার মূল উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞান যে বেশ মজার জিনিস এবং আমরা বইয়ের পাতায় যে থিওরিগুলো পড়ে থাকি সেগুলো দিয়ে যে অনেক চমৎকার এক্সপেরিমেন্ট করা যায় সেই জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরা। এবং কিছু এক্সপেরিমেন্ট করতে আমাদের হয়তো কিছু ইনস্ট্রুমেন্টস লাগবে, আবার কিছু এক্সপেরিমেন্ট আমরা এমন কিছু জিনিস দিয়ে করব যেটা একেবারে সব সময় তোমার হাতের কাছে ঘরের ভেতরেই থাকে। তাহলে চলো বন্ধুরা, আমরা দেরি না করে আজকে আমাদের এই এক্সপেরিমেন্টের ক্লাসটা শুরু করে দেই। যেমন শুরুতেই আমি তোমাদের খুব মজার একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে একটা জাইরোস্কোপ। তো এই জাইরোস্কোপ জিনিসটা কি সেটা আমি একটু পরেই ব্যাখ্যা করব, তবে তার আগে একটা ঘটনা বলে নেই। আমরা তো জানি যে আমরা যে প্ল্যানেটটাতে থাকি, আমাদের পৃথিবী, এই পৃথিবী নিজের অক্ষের চারপাশে সবসময় ঘুরপাক খেতে থাকে এবং পৃথিবীর অক্ষ কিন্তু তার ঘূর্ণনের যে তল সেই তলের সাথে একই 90 ডিগ্রিতে থাকে না। পৃথিবীর অক্ষটা হচ্ছে একটু বাঁকা হয়ে থাকে। এটা আমরা খুব ভালোভাবে টের পাই কিভাবে, সেটা হচ্ছে বছরের একটা সময় যখন উত্তর গোলার্ধে যখন গরমকাল থাকে, দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল থাকে। আবার যখন দক্ষিণ গোলার্ধে গরমকাল থাকে, উত্তর গোলার্ধে শীতকাল থাকে। তার কারণ হচ্ছে পৃথিবীর অ্যাক্সিসটা একটু বাঁকা। তাহলে পৃথিবীর অ্যাক্সিসটা সবসময় বাঁকাই থেকে যায় কেন? পৃথিবীর অ্যাক্সিসটা এক এক সময় এক এক রকম হয়ে যায় না? তার কারণ হচ্ছে এই জাইরোস্কোপিক ইফেক্ট। তাহলে আমি তোমাদেরকে সেই জাইরোস্কোপটাই এখন দেখাতে চাচ্ছি। তাহলে আমরা যদি এখন একটু ক্লোজ আপে যাই, তাহলে দেখো এই জাইরোস্কোপটার মধ্যে একটা চাকা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এই চাকাটা হচ্ছে একটা ভারী ধাতুর তৈরি, একটা ধাতব চাকা। তাহলে এই চাকাটাকে যদি আমরা একবার ঘোরাতে পারি তাহলে এর গতি জড়তার কারণে সে অনেকক্ষণ ধরে ঘুরতে থাকবে, এবং যাতে সে অনেকক্ষণ ধরে ঘুরে তাই এর দুই পাশে দুইটা ছোট বিয়ারিং লাগানো। এরা হচ্ছে ঘর্ষণটাকে কমিয়ে ওকে অনেকক্ষণ ধরে ঘুরতে সাহায্য করে। তাহলে এবার এই জাইরোস্কোপের কি মজাটা হবে সেটা দেখো। আমরা যখন জাইরোস্কোপটাকে ঘুরাবো, জাইরোস্কোপের এটা হচ্ছে অক্ষটা, সে চাইবে তার নিজের অক্ষটা ফিক্সড রাখতে, সে সহজে অক্ষটা পরিবর্তন করতে চাইবে না। আমি যদি এই জাইরোস্কোপটা ঘুরিয়ে তোমার হাতে দিতাম, তখন তুমি দেখতে এটাকে ঘুরাতে বা অ্যাক্সিস চেঞ্জ করতে তোমাকে অনেক কষ্ট করতে হচ্ছে, তোমাকে বেশ শক্তি খরচ করতে হচ্ছে। বাট আমি তো আর এখন এটা তোমার হাতে দিতে পারবো না, তবে আমি এটা এখন একটা সুতা থেকে ঝুলিয়ে দেখাতে পারবো। তাহলে এমনিতে দেখো কি হয়, আমি এটা এখন ঘুরছে না, এখন আমি যদি এক কোণায় ধরি তাহলে জাইরোস্কোপটা এভাবে পড়ে যাওয়ার চেষ্টা করে। এভাবে যদি আমি এক কোণায় ধরি, এই জিনিসটা এভাবে ঝুলে পড়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যখন এই জাইরোস্কোপটা ঘুরতে থাকবে তখন না এখানে ধরে রাখলে সে আর পড়ে যাবে না। তোমার কাছে মনে হবে অ্যান্টি গ্র্যাভিটি টাইপ একটা জিনিস, যে গ্র্যাভিটি ওকে নিচের দিকে টানছে কিন্তু পড়ে যাচ্ছে না। তাহলে আমরা এখন এই জাইরোস্কোপটাকে খুব জোরে ঘোরানোর চেষ্টা করব। সেজন্য আমি এখানে একটা সুতা বেঁধে রেখেছি, সুতাটা পেঁচানো। আমি যদি জোরে টান দেই তাহলে জাইরোস্কোপটা এখন জোরে ঘুরবে। তাহলে দেখো আমি এই সুতাটা টেনে ধরছি যাতে জাইরোস্কোপটা খুব জোরে ঘুরে। এখন আমার হাতের জাইরোস্কোপটা বেশ জোরে ঘুরছে। এখন আমি যদি এটাকে এখানে রেখে দেই, নর্মালি কি হওয়ার কথা, এটা কাত হয়ে পড়ে যাওয়ার কথা। বাট দেখো ছেড়ে দিলে ও এখন কাত হয়ে পড়ে যাচ্ছে না, এদিকে ওদিকে পড়ে যাচ্ছে না। এবং তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি যদি এর কোণায় এখন একটা গিট দেই, দেখো আমি এর কোণায় একটা গিট দিলাম, দিয়ে এটাকে আমি সুতায় বেঁধে ফেললাম। এখন এটা টেনে তুললে তোমার কি মনে হয় কি হবে? এটা একদিকে কাত হয়ে যাওয়ার কথা। তাহলে দেখো আমি এটাকে উপরের দিকে টেনে তুললাম, বাট দেখো ছেড়ে দিলে ও আসলে পড়ে যাচ্ছে না। দেখো সে কিন্তু তার অ্যাক্সিসটা মেনটেন করার চেষ্টা করছে, সে কিন্তু এখনো হরাইজন্টাল। হওয়ার কথা ছিল কি, এটা ঠাস করে পড়ে যাওয়ার কথা ছিল। তাহলে আমি যদি এখন জাইরোস্কোপটাকে থামিয়ে দিলে কি হবে? ও নিশ্চয়ই পড়ে যাবে। তাহলে দেখো আমি এখন জাইরোস্কোপটাকে হাতে ধরে থামিয়ে দিব। তাহলে এর ভিতরের যে ঘুরন্ত চাকা সেটাকে আমি থামিয়ে দিলাম। এখন দেখো সে জাস্ট ভার্টিক্যাল হয়ে থাকে, অর্থাৎ সোজা হয়ে থাকে। তাহলে ও কিন্তু পড়ে গেল। ঘুরন্ত অবস্থায় সে এইরকম একটা পজিশন মেনটেন করতে পারে। এটাই হচ্ছে জাইরোস্কোপিক ইফেক্ট। তো পৃথিবীর অ্যাক্সিসও, যেহেতু পৃথিবী নিজের অ্যাক্সিসের চারদিকে ঘুরতে থাকে, তাই পৃথিবীর অ্যাক্সিসটাও চেঞ্জ হয়ে যায় না। তাই পৃথিবীর অ্যাক্সিস যেহেতু তার ঘূর্ণনের যে তল, সেই তলের সাপেক্ষে একটা নির্দিষ্ট কোণেই থাকে, তাই বছরে আমরা নির্দিষ্ট সময় পর এক একটা ঋতু পাই। তাহলে এই ঋতু পরিবর্তন একটা ঠিক নির্দিষ্ট সময় পর হওয়ার কারণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে।
তাহলে এটা ছিল আমাদের আজকের প্রথম এক্সপেরিমেন্ট, জাইরোস্কোপিক ইফেক্ট। তো এরপর আমরা এরকম অনেক এক্সপেরিমেন্টে যেতে পারি। যেমন এখন তোমরা যেমন এই লাইভ ক্লাসটা দেখছো, সেটা দেখছো কিন্তু বিদ্যুতের কল্যাণে। তো আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছুতে কিন্তু বিদ্যুৎ ব্যবহার করি, যেমন তোমার মোবাইল ফোনটা বা ল্যাপটপটা চলছে কিন্তু বিদ্যুৎ দিয়ে। তো এটা হচ্ছে জলবিদ্যুৎ বা আমরা বলতে পারি যে সিম্পলি কারেন্ট। তো আমরা যদি এখন হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির বিদ্যুৎ তৈরি করতে চাই, সেটা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবো। তো আমরা এখন একটা এক্সপেরিমেন্টে স্থির বিদ্যুৎ তৈরি করব, এরপর আরও একটা এক্সপেরিমেন্টে আমরা চলতড়িৎ তৈরি করে দেখব। স্থির বিদ্যুৎ তৈরি করার জন্য প্রথমেই তোমার যেটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা প্লাস্টিকের পাইপ। তুমি প্লাস্টিকের পাইপ না পেলে একটা প্লাস্টিকের চিরুনি দিয়েও চলবে। তো এরকম একটা প্লাস্টিকের পাইপকে আমরা যদি একটা সিনথেটিক কাপড় দিয়ে ঘষে নিতে পারি, তাহলে হচ্ছে এর মধ্যে স্থির তড়িৎ তৈরি হবে। তো আমরা এরকম করে একটা সিনথেটিক কাপড় দিয়ে চাইলে এরকম একটা প্লাস্টিকের পাইপকে, যেমন আমার হাতে যেটা আছে সেটা অ্যাকচুয়ালি একটা পিভিসি পাইপ, এই পিভিসি পাইপটাকে আমরা অনেকক্ষণ জোরে জোরে ঘষতে পারি। তাহলে যেটা হবে, এই সিনথেটিক কাপড় এবং পিভিসি পাইপ এই দুইয়ের মধ্যে যার ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি, সে কিন্তু ইলেকট্রনটুকু নিয়ে নিবে বেশ কিছুটা। তাহলে যার কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিল সে হয়ে যাবে পজিটিভ, আর যার কাছে ইলেকট্রন এখন বাড়তি সে হয়ে যাবে নেগেটিভ। তো এটাতে এখন যথেষ্ট পরিমাণে স্থির বিদ্যুৎ জমা হয়ে গেছে। এটা চাইলে এখন ছোটোখাটো হালকা জিনিসকে আকর্ষণ করতে পারবে, যেমন এই পেপার কাপটা। এই যে এই পেপার কাপটাকে এই পাইপটা কিন্তু আকর্ষণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে ফেলতে পারে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো দেখো এই জিনিসটা এরকম করে কাজ করে, এরকম। তো এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি কিন্তু আমাদের চুল, হাত পা এগুলোকেও চাইলে আকর্ষণ করতে পারে। তো আমি এখন একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমি এটাতে আরও একটু কিছু স্ট্যাটিক তৈরি করে নিচ্ছি। তো এখন আমাকে সাহায্য করার জন্য চলে আসবে তোমাদের সবার প্রিয় আইমান ভাইয়া। আইমান, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি এখন একটা মজার কাজ করতে চাই। আমি এখন স্থির বিদ্যুৎ দিয়ে তোমার চুলগুলোকে উপরে তুলে ধরতে চাই, উইদাউট টাচিং দেম। স্পাইক করা হয় না। দেখো, তোমরা কি ভিডিওতে দেখতে পাচ্ছ আইমানের চুলগুলো স্থির বিদ্যুতের কারণে কেমন নড়াচড়া করছে? তেল ছাড়া, হ্যাঁ, জেল, পানি, তেল কোনো কিছু ছাড়া। সত্যি কথা বলতে, আমি যদি এখন আইমানের গায়ে আরো অনেকটুকু স্ট্যাটিক ইলেকট্রিসিটি দিয়ে দিতে পারতাম, চার্জ দিয়ে দিতে পারতাম, সবগুলো চুল এরকম বিভিন্ন দিকে এভাবে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করতো। তোমরা নিশ্চয়ই এরকম কোনো না কোনো জায়গায় কার্টুনে বা কোথাও মুভিতে এই জিনিসটা দেখেছো। তো এটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটির একটা এক্সপেরিমেন্ট। তো এরকম একটা প্লাস্টিক, এরকম পিভিসি হতে পারে বা নর্মাল প্লাস্টিকের চিরুনি হতে পারে, সেটা দিয়ে তুমি যদি জোরে জোরে চুল আঁচড়াও, সেটাতেও কিন্তু স্থির বিদ্যুৎ তৈরি হবে। এবং তোমরা এক্স্যাক্টলি, এবং শীতকালে জিনিসটা বেশি হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে বাতাসে হিউমিডিটি বা আর্দ্রতা যত কম থাকবে, এই এক্সপেরিমেন্টটা কিন্তু তত ভালো কাজ করবে। আমরা এই জন্য বাইরে যে একটা এক্সপেরিমেন্ট করব। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি আমরা এখন চাইলে বাইরে যেতে পারি। তো হ্যাঁ, চলো আমরা এখনই যেতে পারি। ওকে, আমি এই জিনিসটা আইমানকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে। সিনথেটিক কাপড় এবং পিভিসি, এবং আমাদের এক টুকরো পলিথিন লাগবে। আমরা বাইরে যাই, আমি এটা একটু দেখাই। এটা হচ্ছে পলিথিনের তৈরি একটা স্ট্রিপ। এটা আমরা নর্মাল একটা পলিথিন থেকে এই জিনিসটা কেটে নিয়েছি। তো দেখা যাক আমাদের এখানে হিউমিডিটি অনেক বেশি, তাও জিনিসটা কাজ করে কিনা। আইমান, তুমি এটাকে চাইলে বাতাসে উড়িয়ে দিতে পারো, মাথায় চুলে একটু ঘষে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি উপরে না, জাস্ট অল্প একটু উপরে, জাস্ট উড়িয়ে দিলেই হবে। হ্যাঁ, এবার হচ্ছে এটাকে তুমি চাইলে হোভার করতে পারবে। হ্যাঁ, খুলতে হবে। হ্যাঁ, এই পলিথিনটাকে এখন একটু উড়িয়ে দিতে হবে মাথার চুলে ঘষে, জাস্ট হালকা একটু ঘষে। হ্যাঁ, তাহলে এই পলিথিনের মধ্যে হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হবে। হ্যাঁ, চলবে। রেডি? হ্যাঁ। তাহলে এটাকে আমি এই পাইপের সাহায্যে ভাসাতে পারি। আইমান, ট্রাই করতে পারো। তোমরা কি দেখতে পাচ্ছ জিনিসটা কিরকম? স্থির বিদ্যুৎ খুব বেশিক্ষণ থাকে না, তাই খুব বেশিক্ষণ ধরে এই এক্সপেরিমেন্টটা করা যায় না। অল্প সময় পর এই স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা চলে গেলে, চার্জগুলো চলে গেলে এই জিনিসটাকে আমাদের আবার রিচার্জ করতে হবে। তার জন্য এই পলিথিনের স্ট্রিপটাকে আবার মাথায় ঘষতে হবে, আর এই পিভিসি পাইপটাকে আবার সিনথেটিক কাপড় দিয়ে ঘষে নিলে জিনিসটা রিচার্জ হয়ে যাবে।
তো আমরা এখন আমার আবার বেশ মজা লাগছে। রিচার্জ করার চেষ্টা করব। Ready? হ্যাঁ, রেডি। ওহো, এবং খেয়াল রাখতে হবে এই পলিথিনের স্ট্রিপটা যাতে অন্য কোনো কিছুর কাছাকাছি না যায়, তাহলে কিন্তু তার গায়ে সে আটকে যাবে। এই যে পলিথিনের এইটার গায়ে আটকে গেল। That's সো এই বিষয়ে সতর্ক থাকতে হবে। তো চলো আমরা এখন স্টুডিওতে ফিরে যাই। আমরা এই স্থিরবিদ্যুৎ দিয়ে কিন্তু আরো একটা কাজ করতে পারি। সেটা করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা পেপার কাপ যার নিচে একটা ছিদ্র। তাহলে এই ছিদ্রওয়ালা পেপার কাপটাতে আমি চাইলে এখন পানি ঢালতে পারি। তো আমার এখন 1 গ্লাস পানি লাগবে। তো আজনান, তুমি কি আমাকে 1 গ্লাস পানি দিবে? আমি দিচ্ছি। ওকে। At your service, sir. থ্যাঙ্কস আইমান। তাহলে এখন আমার হাতে হচ্ছে 1 গ্লাস পানি। তাহলে এই পানিটা আমি যে কাজটা করব, আমি পানিটা এখানে ঢেলে দিব। তবে পানিটা পড়ে যাতে আমার টেবিলটা নষ্ট না হয়ে যায়, তাই আমি নিচে একটা ট্রে দিয়ে নিচ্ছি। তাহলে এই ট্রের উপরে পানিটা যাতে পড়তে পারে। এটা এদিক সেদিক নড়াচড়া করবে পানিটা। তো আমি এখন ছোট একটা পেপার কাপে একটু পানি ঢেলে নিচ্ছি। এখন আমার আবার ওই পাইপটা লাগবে এবং সিনথেটিক কাপড়টা লাগবে। তাহলে এই পাইপটার মধ্যে আমি এখন চাইলে আবার ঘষে ঘষে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি করতে পারবো। এবং তারপর যেটা করব সেটা হচ্ছে এই পানি আমি উপর থেকে ফেলার সময় সরু একটা ধারায় বের হবে এবং সেটাকে আমি এই স্ট্যাটিকের সাহায্যে এদিক সেদিক নাড়াচাড়া করতে পারবো। তাহলে আমরা শুরু করি। আমরা এটাতে এখন হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি করব, এটাতে চার্জ জমা করব। তাহলে এটাতে হচ্ছে বেশ ভালো রকম চার্জ জমা হয়ে গেছে এখন। এবার আমি পানিটা ঢেলে দিচ্ছি। হ্যাঁ, ডেফিনেটলি। আস্তে আস্তে না, পুরোটা। তোমরা দেখতে পাচ্ছ যে পানির ধারা একটা নির্দিষ্ট লাইন বরাবর পড়ে এবং দেখো স্ট্যাটিক দিয়ে আমি কিভাবে এটাকে বাঁকিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ পানির ধারাটা স্ট্যাটিকের কারণে বেঁকে যাচ্ছে। আমি চাইলে উল্টো দিকেও বাঁকাতে পারি, সেক্ষেত্রে এদিকে ধরতে হবে। তাহলে দেখো উল্টো দিকে বেঁকে যাচ্ছে এখন। নাইস। সো এইভাবে আমি চাইলে স্থির তড়িৎ দিয়ে পানির ধারাকে বাঁকিয়ে ফেলতে পারি। তো এরকম করে তোমরা চাইলে তোমাদের ট্যাপের মুখটা অল্প একটু খুলে নিয়ে সেখান থেকে সরু ধারায় পানি পড়তে দিতে পারো এবং এরকম একটা পাইপের সাহায্যে এরকম চার্জ তৈরি করে পানির ধারাকে এদিক সেদিক বাঁকিয়ে ফেলতে পারো। হ্যাঁ, ডেফিনেটলি যে কোনো প্লাস্টিক দিয়ে হবে। ইনফ্যাক্ট বেলুন দিয়েও হবে। যদি আমি একটা বেলুন ফুলিয়ে মাথার চুলে কিছুক্ষণ ঘষে এটার পাশে ধরি, সেটাও কাজ করবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পানির ধারাটা যাতে বেঁকে বেলুনের গায়ে লেগে না যায়। যদি বেলুনের গায়ে লেগে যায়, পানি কিন্তু খুব তাড়াতাড়ি সবটুকু চার্জ নিয়ে নিবে। আচ্ছা, বেলুনটা তো রাবারের তৈরি, তার মানে কন্ডাক্টিং না, তার মানে চার্জগুলো কোথাও চলে যাচ্ছে না। বাট যখনই তার গায়ে পানিটা লাগবে, তখন কিন্তু পানি চার্জগুলো নিয়ে যাবে। ঠিক একই কারণে আমরা আর্দ্র পরিবেশে এই কাজটা করতে পারি না, বাতাসের হিউমিডিটি ওই চার্জগুলো নিয়ে যায়। এই কারণেই কিন্তু আমরা স্টুডিওতে বসে স্ট্যাটিক ইলেকট্রিসিটি দিয়ে যে আমরা হোভার করলাম, এটা আমি করলাম না, কারণ স্টুডিওর ভিতরে অনেক বেশি হিউমিডিটি। এটার কারণে স্টুডিওর বাইরে বের হতে হলো এবং বাইরে বের হয়ে এক্সপেরিমেন্টটা দেখাতে হলো। যেহেতু খুবই ছোট একটা স্টুডিও, অনেকজন মানুষ আছে, হিউমিডিটিটা অনেক বেশি, রাইট। আমি শিখতেছি আজকে। আমরা এখন আরেকটা এক্সপেরিমেন্ট করতে চাই, তার জন্য আমার কিছু খুবই স্ট্রং ম্যাগনেট লাগবে। অলরাইট। তো আমরা কিছু ম্যাগনেট ইউজ করতে পারি। আমাদের কাছে কিছু স্ট্রং ম্যাগনেট আছে। তো আমরা এক কাজ করি, এই বাক্স থেকে আমরা কিছু স্ট্রং ম্যাগনেট বের করে নেই। তো এখানে নিওডাইমিয়াম ম্যাগনেট লাগবে। অবশ্য এই ম্যাগনেটটাতেও হবে আমার, এটাও বেশ স্ট্রং ম্যাগনেট। তো আমি এখান থেকে বেশ কিছু স্ট্রং ম্যাগনেট বের করে নিলাম। এই চুম্বকগুলো বেশ শক্তিশালী, এটা দিয়েও কাজ হবে। হ্যাঁ, এগুলো সাউন্ড করে এক ধরনের। এরকম, হ্যাঁ, এই যে এরকম, এই চুম্বকগুলোকে উপরে ছুঁড়ে মারলে সাউন্ড করে এরকম। তো এগুলো বেশ শক্তিশালী চুম্বক। তো আমরা পানি নিয়ে একটা এক্সপেরিমেন্ট করলাম, তো আগুন নিয়ে একটা না করলেই না। তাহলে আমি একটা কাজ করি, আমার হাতে কিছু ম্যাচ বক্স আছে এখন, সেখান থেকে আমি একটা কাঠি বের করে নিলাম, বা আমি একাধিক কাঠি বের করে নিলাম। তো এই কাঠিগুলোর মাথায় তোমরা জানো যে বারুদ থাকে, তাই না? তো এই কাঠির যে বারুদ, সেটা কিন্তু চুম্বকে ধরে না, তাই না? চুম্বকে ধরে না। কিন্তু আমি যদি এই বারুদটাতে এখন আগুন ধরাই, দেখো কি হয়। আগুন ধরলো, ধরে
বারুদটা কিন্তু পুড়ে গেল, পুরো এখন কালো হয়ে গেল। তাই আমি এখন মাথাটা ভেঙে নিচ্ছি, জাস্ট বারুদের যে মাথাটা ছিল সেটা আমি ভেঙে নিচ্ছি। এখন এই জিনিসগুলো কিন্তু ম্যাগনেটিক হয়ে গেল। এই যে আমার চুম্বকটা কিন্তু এই জিনিসগুলোকে এখন তুলে ফেলতে পারে। সো জিনিসটা পোড়ার পরে ম্যাগনেটিক হয়ে গেল, এই যে এরকম। তাহলে আমি আবার তুলে দেখাচ্ছি, এই যে এখন কিন্তু ম্যাগনেট ওকে অ্যাট্রাক্ট করতে পারে। তো এই জিনিসটা আমি আবারও করে দেখাচ্ছি। এটা ছিল বারুদটা পুড়ে যাওয়ার আগে, এখন এটাকে ম্যাগনেট অ্যাট্রাক্ট করে না বা তুলতে পারে না। আমি এই মাথাটাকে চাইলে ভেঙেও দেখাতে পারি। আমি এই মাথাটাকে ভেঙে বারুদটাকে একটু আলাদা করে নিলাম, এই যে ছোট্ট, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এটাকে কিন্তু এখন এই ম্যাগনেটটা ধরে না খুব একটা, কিন্তু যখনই আমি হচ্ছে এটাকে পুড়ে ফেলবো, যখনই বারুদে আগুনটা ধরে যাবে, তখন এই জিনিসটা ম্যাগনেটিক হয়ে যায়, তখন ওকে চুম্বক আকর্ষণ করতে পারে। আমি আবারও ভেঙে নিচ্ছি জিনিসটাকে, এই দেখো এখন কিন্তু এটা চুম্বকে উঠে যায়, দেখতে পাচ্ছ? তাহলে এই যে এটা চুম্বকে উঠে যায় এখন। তাহলে তোমরা এই এক্সপেরিমেন্টটা করে বন্ধুবান্ধবকে কিন্তু তাক লাগিয়ে দিতে পারো যে বারুদটা চুম্বকে ধরে না। তুমি চাইলে প্রথমে দেখাতে পারো যে বারুদটা চুম্বকে ধরে না, তারপর পুড়ে ফেলার পরেই বারুদটা ঠিক ঠিক সুন্দর করে চুম্বকে ধরে ফেলতে পারে। তাহলে এটা ছিল যে একটা ম্যাচের কাঠিকে কিভাবে ম্যাগনেটিক বানিয়ে ফেলা যায় সেরকম একটা এক্সপেরিমেন্ট। তো আমরা আরেকটা এক্সপেরিমেন্ট এই ম্যাগনেট দিয়ে দেখাতে পারি। তবে আমার মনে হয় যে এক্সপেরিমেন্টগুলো আমরা দেখাচ্ছি, এক্সপেরিমেন্টগুলো দেখে তোমরা বেশ মজা পাচ্ছ, এবং একা একা মজা পাওয়ার চেয়ে বন্ধুবান্ধবের সাথে মিলে মজা পাওয়াটা নিশ্চয়ই বেটার। সো তোমরা এই ভিডিওটা এক্ষুনি যারা যারা দেখছো তারা সবাই শেয়ার করতে পারো, যাতে তোমার সাথে তোমার বন্ধুরাও যারা এখন নিউজ ফিড স্ক্রল করে বেড়াচ্ছে তারা যাতে ভিডিওটা দেখতে পারে। সো শেয়ার ইট অ্যান্ড আমাদের কমেন্টে জানাও যে তুমি শেয়ার করেছো কিনা। তাহলে আমি আরেকটা এক্সপেরিমেন্টে যাচ্ছি এখন, সেটা হচ্ছে ম্যাগনেটিক রিড সুইচ নিয়ে। তাহলে এখানে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে এই যে, আমি জিনিসগুলো তোমাদেরকে আগে একটু দেখিয়ে নিচ্ছি। তা আমি এখানে একটা এলইডি নিয়েছি, একটা তার, আর একটা রিড সুইচ, আর এখানে তো আমার ম্যাগনেট আছেই আগে থেকে। তো আমার আর লাগবে হচ্ছে ব্যাটারি। তাহলে দেখো এই জিনিসটা খুবই মজার, সেটা হচ্ছে একটা সুইচ। সুইচ কেমন হয়? সুইচ আমরা যেটা করি সেটা হচ্ছে সুইচ আমরা এরকম প্রেস করলে কাজ হয়, তাই না? ধরা যাক তোমার বাসার যে লাইটের সুইচ কিংবা ফ্যানের সুইচ, তুমি লাইটের সুইচে প্রেস করো তখন লাইট জ্বলে, আবার প্রেস করো অফ হয়। ফ্যানের সুইচও তাই। বাট এখন আমরা এমন একটা সুইচ দেখব যে সুইচটা হচ্ছে তোমাকে টাচ করতে হবে না, দূর থেকেই কাজ করবে। কিভাবে? ম্যাগনেটিক ইন্ডাকশন। কীরকম দেখো ব্যাপারটা। তাহলে এটা হচ্ছে আমার ব্যাটারি কেসিং, এখানে দুইটা ব্যাটারি আছে। তো আমি এই ব্যাটারির তারগুলো কানেক্ট করে নিচ্ছি। এটা হচ্ছে আমার এলইডি। তাহলে এলইডির পায়ের সাথে আমি ব্যাটারির একটা প্রান্ত কানেক্ট করলাম। তো এই প্রান্তটা তো ডিসকানেক্টেড, তাই না? তাহলে ডিসকানেক্টেড থাকলে কি হবে? এলইডি জ্বলবে না। তাহলে আমরা এই প্রান্তটা এখন এনে কানেক্ট করব আমাদের রিড সুইচের সাথে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার হাতে ছোট্ট একটা রিড সুইচ, এই জিনিসটা। তাহলে এই রিড সুইচটা হচ্ছে এই যে ছোট জিনিসটা। তাহলে তোমরা এখন দেখো এলইডিটা এখনও কিন্তু জ্বলছে না, এলইডিটা বন্ধ। তাহলে আমি এখন একটা কাজ করব, আমার হাতে যে চুম্বকটা, এই চুম্বকটাকে আমি খুব ধীরে ধীরে আমার রিড সুইচের কাছে আনবো। তাহলে এই চুম্বকটাকে রিড সুইচের কাছে আনলেই দেখো এলইডিটা জ্বলে ওঠে। আর চুম্বকটা যদি আমি সরিয়ে নিয়ে যাই তাহলে এলইডিটা বন্ধ হয়ে যায়। তাহলে আবার আমরা এই জিনিসটাকে কাছে আনলাম, কাছে আনলে এলইডিটা জ্বলে ওঠে, আবার দূরে নিয়ে গেলেই এলইডিটা বন্ধ হয়ে যায়। তাহলে এই জিনিসটা ঘটার কারণ কি? আমি কেন ম্যাগনেট কাছে আনলেই এলইডিটা জ্বলে ওঠে, আবার ম্যাগনেট দূরে নিয়ে গেলেই এলইডিটা বন্ধ হয়ে যায়? তার কারণ হচ্ছে আমাদের যে রিড সুইচ, এই রিড সুইচের ভেতরে খুব খেয়াল করলে দেখতে পাবে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর থাকে। তারা এরকম করে থাকে, কারো গায়ে টাচ করে না, এইরকম, জাস্ট এরকম। তো এরপর এর কাছে যদি আমি একটা ম্যাগনেট নিয়ে আসি, দুইজনেই কি হয়ে যায়? ম্যাগনেট হয়ে যায়। তখন দুইজনে ম্যাগনেট হয়ে ঠাস করে একজন আরেকজনকে ধরে ফেলে, ধরে ফেলে একটা ব্রিজ তৈরি হয়ে যায় এদের মধ্যে, এবং তখন কি হয়? এর ভিতর দিয়ে কারেন্ট যেতে পারে এবং এলইডিটা জ্বলে ওঠে। তাই এরকম একটা ম্যাগনেট আমি এই প্রান্তের কাছে আনি কিংবা রিড সুইচের ওই প্রান্তের কাছে আনি, এলইডিটা সবসময় জ্বলে উঠবে। এই যে এলইডিটা আমি ক্যামেরার দিকে ধরছি, তাহলে এই যে জ্বলে ওঠে, জ্বলে ওঠে। তুমি যে কোনো মেরুই কাছে আনতে পারো, এই মেরু কাছে আনলেও হবে, ওই মেরু কাছে আনলেও হবে। অর্থাৎ সামহাউ এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড দিতে পারলেই আমাদের রিড সুইচটা কাজ করবে। তো এটা হচ্ছে রিড সুইচের একটা এক্সপেরিমেন্ট। তো এই সুইচগুলো কোথায় ইউজ হয়? অনেক জায়গায় ইউজ হয়। যেমন তোমার দরজা জানালা ঠিকমতো বন্ধ হয়েছে কিনা বা এরকম কোনো জায়গা
ধরো তুমি একটা সেন্সর বানাতে চাও যে দরজাটা ঠিকমতো লাগলো কিনা বা জানালাটা ঠিকমতো লাগলো কিনা তুমি দূরে বসে জানতে চাও, তুমি দরজার একটা পাল্লায় ম্যাগনেট রাখতে পারো, আরেকটা পাল্লায় রিড সুইচ রাখতে পারো। তাহলে যতক্ষণ ম্যাগনেটটা কাছে থাকবে সুইচ ক্লোজড, আর যখন হচ্ছে দরজা খুলে দূরে চলে যাবে সুইচ অফ। সেখান থেকে তুমি বুঝে যাবে যে দরজা ঠিকমতো বন্ধ হয়েছে কি হয়নি। তাহলে এরকম করে তুমি চাইলে রিড সুইচ দিয়ে এরকম একটা সেন্সর বানিয়ে ফেলতে পারো নিজেই। আর তোমরা নিশ্চয়ই অনেকেই গতকালকের রোবোটিক্স লাইভ ক্লাসটা দেখেছো, তাই না? যদি না দেখে থাকো এখন গিয়ে আবার চেক করতে পারো, লাইভ ক্লাসটা দেখে আসতে পারো। সেখানে এলডিআর নামক একটা সেন্সর দিয়ে যে কাজগুলো করা হয়েছে, ওরকম সিমিলারলি তুমি এই রিড সুইচকেও একটা ম্যাগনেটিক সেন্সর হিসেবে ইউজ করে নানান রকম স্মার্ট জিনিসপত্র করতে পারবে। তো এটা হচ্ছে রিড সুইচের একটা ব্যবহার। তাহলে আমরা রিড সুইচ দেখে ফেললাম, এবং এই কাজটা করার জন্য কিন্তু আমাদের ব্যাটারি লাগলো, তাই না? এই ব্যাটারি থেকে যে কারেন্টটা আসে সেটা হচ্ছে চলতড়িৎ, তাই না? কারেন্ট ইলেকট্রিসিটি। তাহলে এই চলতড়িৎ আমরা কেমিক্যাল রিঅ্যাকশন করে ব্যাটারির ভিতরে তৈরি করি, এবং সেটা দিয়ে আমরা আলো জ্বালাতে পারি, সাউন্ড তৈরি করতে পারি, ইভেন আমরা মোটর ঘোরাতে পারি। তাহলে আমরা এখন এখানে একটা মোটর নিয়ে এসেছি, এটা তোমাদেরকে দেখাই। তাহলে একটু খেয়াল করে দেখো, এই মোটরটার এক প্রান্তে আমি ব্যাটারি থেকে কানেকশন দিলাম। এই মোটরের ভিতরে কি থাকে আগে একটু বলে দেই। এই মোটরের ভিতরে ছোট ছোট দুইটা চুম্বক থাকে, আর এর ভিতরে একটা কয়েল থাকে। কয়েল মানে হচ্ছে পেঁচানো তার। তাহলে এই পেঁচানো তারের ভিতর দিয়ে যখনই কারেন্ট যাবে তখনই এই মোটরটা কি হবে? ঘুরবে। কেন? কারণ পেঁচানো তার ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, দুই পাশে মোটর ম্যাগনেট থাকে, তো সেটা ইন্টারঅ্যাক্ট করে ঘুরে। তাহলে এটা খুবই সিম্পল একটা ব্যাপার, এবং তোমরা অনেকেই মোটর ঘুরিয়ে দেখেছো। এই যে দেখো মোটরটা ঘুরছে, ব্যাটারি দিলেই মোটর ঘুরবে। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে উল্টো কাজটা করা, অর্থাৎ আমরা ব্যাটারি থেকে পাওয়ার দিয়ে মোটর ঘুরাবো না, উল্টো বরং এই মোটরটাকে ঘুরিয়ে সেখান থেকে কারেন্ট তৈরি করব। অর্থাৎ এই মোটরটাকে আমরা ব্যবহার করব একটা জেনারেটর হিসেবে। তাহলে দেখো এখন কিন্তু মোটরটা ঘুরছে ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে, এই ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে। তাহলে আমি এখন এক কাজ করি, আমি ব্যাটারিটা খুলে দিলাম, তাহলে মোটরটা অফ হয়ে গেল। এখন যেটা করতে হবে, এই ব্যাটারিটা দূরে রেখে দিতে হবে। আমি এইভাবে রেখে দিলাম যাতে ওর দুইটা মাথা কানেক্ট না হয়ে যায়, শর্ট সার্কিট না হয়ে যায়। তাহলে এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, আমি একটা এলইডি নিলাম, সেই এলইডিটা নিয়ে আমরা এই মোটরের পিছনে যে দুইটা পা সেখানে আমি কানেক্ট করলাম। তাহলে মোটরের পিছনে এই দুইটা পায়ে কানেক্ট করলাম, কিন্তু এখন কোনো কারেন্ট নেই, তাই এলইডি জ্বলে না। এবার আমি মোটরটাকে ঘুরালে সে আসলে উল্টো, অর্থাৎ জেনারেটর হিসেবে কাজ করবে। তাহলে এটাকে ঘুরালে আমরা দেখতে পাবো যে এলইডিটা জ্বলে ওঠে। তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা? আমি আঙ্গুল দিয়ে এই মোটরটাকে ঘুরানো শুরু করা মাত্রই এলইডিটা জ্বলে ওঠে, এবং আমি যতক্ষণ ধরে ঘুরাতে থাকি ততক্ষণ ধরেই কিন্তু এলইডিটা জ্বলে। যখনই আমি থামিয়ে দেই, এই যে এলইডির ফ্ল্যাশটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, এলইডির ফ্ল্যাশটা এই যে। তাহলে যখন আমি মোটর ঘুরানো বন্ধ করে দিব তখন কিন্তু আর এলইডিটা জ্বলে না। তাহলে কি হতো আমি যদি এই মোটরটাকে, অর্থাৎ যাকে আমরা এখন জেনারেটর হিসেবে ইউজ করছি, তাকে যদি আমি কন্টিনিউয়াসলি ঘোরাতে পারতাম সব সময়, তাহলে সব সময় এলইডিটা জ্বলে থাকতো এবং সব সময় আমি কারেন্ট পেতাম। এবং এক্স্যাক্টলি এই কাজটাই পাওয়ার হাউসে করা হয়। সেখানে অনেক বড় বড় জেনারেটর থাকে, যে জেনারেটরগুলোকে বিশাল বিশাল ইঞ্জিন দিয়ে সারাক্ষণ ঘোরানো হয়। তাহলে যখন ঘোরানো হয় তখন সে কারেন্ট প্রডিউস করতে থাকে, এবং সেটাই হচ্ছে বড় বড় তার দিয়ে অনেক দূর থেকে আমাদের বাসাবাড়ি পর্যন্ত চলে আসে, এবং সেই বিদ্যুৎ দিয়েই কিন্তু আমরা হচ্ছে সমস্ত কাজ করি। আমরা লাইট জ্বালাই, ফ্যান চালাই, এসি চালাই, টিভি দেখি, বা এখন তুমি যে মোবাইলটা দিয়ে কিংবা ল্যাপটপটা দিয়ে হচ্ছে এই ভিডিওটা দেখছো, সেই মোবাইল বা ল্যাপটপে কিন্তু চার্জ দিতে হয় ঘরের প্লাগ থেকে। সেই কারেন্টটাও কিন্তু এরকম কোথাও না কোথাও থাকা একটা জেনারেটর যখন ঘুরতে থাকে তখন সেখানে ওই কারেন্টটা প্রডিউস হয়। তাহলে এইভাবে হচ্ছে আমরা একটা মোটরকে চাইলে জেনারেটর হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে এভাবে আমরা দেখে ফেললাম যে কিভাবে আমরা চলতড়িৎ তৈরি করতে পারি, আর আমরা তো এর আগে দেখেছি কিভাবে আমরা স্থির তড়িৎ তৈরি করে ফেলতে পারি। তাহলে এটা ছিল আমাদের আরেকটা এক্সপেরিমেন্ট। এবং যদি তোমরা নিজেরা একটি মোটর তৈরি করতে চাও তাও তুমি পারবে। সেটা করার জন্য আসলে খুব বেশি কিছু লাগে না। তুমি যদি নিজে একটা মোটর তৈরি করে দেখতে চাও তার জন্য তোমার এরকম একটা সেটআপ লাগবে, যেটা খুব সহজেই তৈরি করা যায়। আমি এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে এক টুকরো কার্ডবোর্ডের উপরে একটা ম্যাগনেট, এটা একটা রিং ম্যাগনেট, এরকম একটা ম্যাগনেট টেপ দিয়ে আটকে নিয়েছি। আর দুই পাশে দুইটা জেমস ক্লিপ দুইটা তার ঠিক দুই পাশে যাতে দাঁড়িয়ে থাকে সেরকম করে এটাকেও আমি টেপ দিয়ে আটকে নিয়েছি। তো এবার এর মাঝে আমাদের একটা কয়েলকে রাখতে হবে। এই কয়েলটা হচ্ছে একটা তার দিয়ে তৈরি করা। এই তারগুলোকে নর্মালি বলে এনামেল কোটেড ওয়্যার
বা এর উপরে আছে একটা রঙের প্রলেপ দেয়া থাকে, জিনিসটা তামার তার, বাট তার উপর একটা রঙের প্রলেপ দেয়া থাকায় ওকে ব্যাটারির সাথে কানেক্ট করলে সাথে সাথে এর ভিতর দিয়ে কারেন্ট যাবে না। তাই এইভাবে একটা কয়েল তৈরি করে নেওয়ার পর দুই মাথা থেকে আমাকে আসলে ওই রঙের প্রলেপটা তুলে নিতে হবে। সেটা তুমি অনেকভাবে তুলে নিতে পারো, তুমি একটা ছুরি দিয়ে ঘষে ঘষে তুলে নিতে পারো, শিরিষ কাগজ দিয়ে ঘষে ঘষে তুলে নিতে পারো, তুলে নেওয়াটাই হচ্ছে মূল কথা। সেটাকে আমি এই দুইটা জেমস ক্লিপের মাঝখানে রেখে দিলাম। এবার আমি যেটা করব, আমি এখানে পাওয়ার দিব। একটা জেমস ক্লিপে দিব ব্যাটারি থেকে পজিটিভ, আরেকটা জেমস ক্লিপে দিব হচ্ছে ব্যাটারি থেকে নেগেটিভ। দিলে আমার মোটরটা ঘুরতে শুরু করবে। যদি নিজে থেকে ঘুরতে শুরু না করে তুমি একটু পুশ করতে পারো তাহলে ঘুরবে। তো দেখো আমাদের মোটরটা ঘোরা শুরু করেছিল, ঘুরতে ঘুরতে এক সাইডে চলে যাচ্ছিল, তাই থেমে গেছে। এই দেখো, তাহলে এই হচ্ছে আমাদের মোটর। এই মোটরগুলোকে বলে হচ্ছে হোমোপোলার মোটর, কারণ এখানে আমরা ম্যাগনেটের একটা পোল ব্যবহার করি। তাহলে এই মোটরটা দেখো এখন অনেকক্ষণ ধরে ঘুরতে থাকবে। যতক্ষণ আমার ব্যাটারিতে পাওয়ার থাকবে ততক্ষণ এই মোটরটা ঘুরতে থাকবে। তাহলে তুমি চাইলে এর মাধ্যমে মোটরের মেকানিজম ব্যাখ্যা করতে পারো। এক্সপ্লেনেশন কিংবা ব্যাখ্যা দেওয়ার জন্য এটা খুব চমৎকার একটা জিনিস। তাহলে এরকম করে তুমি চাইলে একটা ছোট্ট মোটর বানিয়ে ফেলতে পারো। তাহলে দেখলে কত সহজে একটা তারের কয়েল, দুইটা জেমস ক্লিপ, একটা রিং ম্যাগনেট আর দুইটা ব্যাটারি দিয়ে তুমি একটা মোটর তৈরি করে ফেলতে পারো। তো এটাই হচ্ছে আমাদের এই সায়েন্সের মজাটা, যে তুমি থিওরিটা জানো, সেখান থেকে তুমি অল্প কিছু জিনিসের সাহায্যে সেটাকে প্র্যাকটিক্যালি নিয়ে আসার জন্য একটা এক্সপেরিমেন্ট সেট আপ করতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের হোমোপোলার মোটর। তো এই মোটরটা ঘুরতে থাকবে যতক্ষণ না ব্যাটারির পাওয়ারটা শেষ হয়ে যায়। তো অলরেডি ব্যাটারির পাওয়ার অনেকখানি কমে গেছে, আমি দেখতে পাচ্ছি যে আমাদের মোটরের স্পিড কমে যাচ্ছে ধীরে ধীরে। তো আমি এটাকে বন্ধ করে দিচ্ছি এখন। তাহলে এরকম করে একটা মোটর তোমরা তৈরি করে ফেলতে পারো, এবং আমার মনে হয় তোমরা খুব সহজেই এটা তৈরি করতে পারবে। তাহলে তোমরা কেন একটা কাজ করো না, তোমরা এরকম একটা মোটর তৈরি করে সেটা ভিডিও করে আমাদের পেজে দিয়ে দাও। তা আমরা দেখতে চাই কে কে এই এক্সপেরিমেন্টটা করতে পেরেছো। আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না তোমাদের বন্ধুদের সাথে, যাতে তারাও দেখে দেখে শিখে ফেলতে পারে কিভাবে এরকম একটা মোটর তৈরি করা যায়। তাহলে আমরা এক কাজ করি, এই মোটরটাকে সরিয়ে দিলাম, আমাদের এই হোমোপোলার মোটর তৈরি করার এক্সপেরিমেন্টটা হয়ে গেল। এখন আমরা নেক্সট অন্য একটা এক্সপেরিমেন্টে যেতে পারি। এটাও খুবই ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট। সেটা হচ্ছে আমাদের মোবাইল বা আমরা যে টেলিভিশন স্ক্রিনে দেখি, এই টেলিভিশন স্ক্রিন কিংবা মোবাইলের স্ক্রিনে খুবই ছোট্ট 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 এলইডি থাকে, এলইডি স্ক্রিনের কথা বলছি আমি। তো সেখানে একটা মোবাইল স্ক্রিনে আমরা যত কালার দেখি, এই কালারগুলো আসলে কিভাবে তৈরি করা হয়? এই কালারগুলো তৈরি করা হয় হচ্ছে ছোট্ট ছোট্ট এলইডি জ্বালিয়ে নিভিয়ে। তো আমি এখানে একটা কাজ করি, এখানে আমার কাছে একটা RGB এলইডি আছে। তো এটা অবশ্যই একটু আলোকিত জায়গা বলে খুব একটা দেখা যাচ্ছে না। তো আমি একটা কাজ করি, আমি এর পাওয়ারটা একটু চেঞ্জ করার চেষ্টা করি। তাহলে দেখো খুব কাছ থেকে দেখা যেতে পারে। দেখো তোমরা কি লাল রংটা দেখতে পাচ্ছ? আশা করি তোমরা লাল রংটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে একটা রেড এলইডি। আমি এলইডিটাকে এখন লাল করে দিলাম। আমি যদি লালটাকে এখন নিভিয়ে দেই, আমি লালের উজ্জ্বলতাটা কমিয়ে দিলাম। এবারে আমি এর সবুজ রংটাকে বাড়িয়ে দিলাম। তো আশা করি তোমরা সবুজ রংটা দেখতে পাচ্ছ এখন, এই যে। আবার আমি চাইলে এই সবুজ রংটাকে কমিয়ে দিতে পারি, কমিয়ে নীল রংটাকে বাড়িয়ে দিতে পারি। তো তোমরা নিশ্চয়ই এখন এলইডিটাকে নীল দেখছো। এই লাল, সবুজ, নীল এই তিনটা হচ্ছে মৌলিক রং, অর্থাৎ অন্য যে কোনো রং আমরা চাইলে এই রঙের কম্বিনেশন হিসেবে তৈরি করতে পারবো। মোবাইল বা এলইডি টিভির স্ক্রিনে আসলে তাই হয়। এইটা বেসিক্যালি একটা পিক্সেলের কাজ করছে এখন, জাস্ট একটা পিক্সেল। তাহলে আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা নীলের সাথে অন্য একটা কালারকে মেশানোর চেষ্টা করব। যেমন নীলের সাথে আমি যদি লালকে মেশাই তাহলে কেমন কালার তৈরি হবে? নীলের সাথে লালকে মেশালে একটু বেগুনি কালার তৈরি হচ্ছে। দেখো এখন জিনিসটা নীল থেকে বেগুনি হয়ে গেল। আবার আমরা একটা কাজ করতে পারি, লালটাকে নিভিয়ে দিলাম, নীলটাকে নিভিয়ে দিলাম। এবার আমরা শুধু লালটাকে জ্বালাই, এখন জিনিসটা লাল হয়ে গেল। এরপর আমি সবুজটাকে জ্বালাবো। তো দেখি কমেন্টে কে কে বলতে পারো লালের সাথে সবুজ মিক্স করলে কি কালার পাবো আমরা। তো আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, আর এর মাঝে আমরা এক্সপেরিমেন্টটা করে ফেলি। তা আমরা এখন লালের সাথে সবুজকে মেশাবো। তার আগে দেখিয়ে নিই যে এর পাশেরটা যে সবুজ। আমি লালটা নিভিয়ে দিলাম, এখন সবুজটাকে জ্বালিয়ে দিচ্ছি। এই হচ্ছে সবুজ রং। এবারে আমি খুব ধীরে ধীরে লালটাকে জ্বালাই। এই দেখো আমি একটুখানি লালটাকে জ্বালানোর পরেই কালারটা কেমন হয়ে গেল? কালারটা হয়ে গেল হলুদ। তো লাল আর সবুজ মিলে আসলে হলুদ হয়ে যায়। এরকম করে আমরা বিভিন্ন ইন্টেন্সিটিতে এই জিনিসগুলোকে জ্বালিয়ে নিভিয়ে যে কোনো কালার তৈরি করতে পারি। আমাদের
এলইডি টিভিতে কিংবা মোবাইলের স্ক্রিনেও অ্যাকচুয়ালি তাই হয়। পিক্সেলগুলোতে লাল, নীল, সবুজ এগুলোকে বিভিন্ন অনুপাতে জ্বালিয়ে নিভিয়ে যে কোনো কালার আমরা তৈরি করে ফেলতে পারি। তাহলে এটা ছিল কালার মিক্সিংয়ের একটা এক্সপেরিমেন্ট। এরপর আমি আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে একটা পোলারাইজার। তো পোলারাইজার জিনিসটা আসলে কি? পোলারাইজার জিনিসটা হচ্ছে আলো যে একটা উৎস থেকে যখন বের হয় তখন সে আসলে বিভিন্ন তলে চলতে পারে, বিভিন্ন তলে অ্যাকচুয়ালি চলে, সবগুলো পসিবল তলে সে নির্গত হয়। কিন্তু পোলারাইজার হচ্ছে আলোর চলাচলকে একটা তলে সীমাবদ্ধ করে দেয়। তাহলে আমি একটা কাজ করি, আমি যে কোনো একটা কিছুকে ধরা যাক এখানে রাখলাম, এই মোটরটাকে। তো দেখো তো তোমরা এই ক্যামেরার ভিতর দিয়ে, এই পোলারাইজারের ভিতর দিয়ে মোটরটাকে দেখতে পাচ্ছ কি না? মোটরটাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, মোটরটাকে এখন দেখা যাচ্ছে। আমি এখন একটা কাজ করব, এর উপরে আরও একটা পোলারাইজার করব, পোলারাইজার এর উপরে রাখবো। এখন আবছাভাবে হলেও তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তাহলে এখনও মোটরটাকে দেখা যাচ্ছে, কিন্তু আমি যদি উপরের সেট পোলারাইজারটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি তাহলে দেখো এখন জিনিসটা আর দেখা যাচ্ছে না, অদৃশ্য হয়ে যাচ্ছে। তাহলে আমি এই জিনিসটা ক্যামেরার সামনে একবার করি। তো দেখো তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা ক্যামেরার ভিতর দিয়ে, এই পোলারাইজারের ভিতর দিয়ে। দেখো তোমরা পোলারাইজারের ভিতর দিয়ে আমাকে দেখতে পাচ্ছ কিনা। দেখো এখন আমি পোলারাইজারটা ঘুরাবো, দেখো কি হয়। পোলারাইজারটা ঘুরালে ডার্ক হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখা যাচ্ছে, এখন অন্ধকার হয়ে যাচ্ছে। যদি আমরা এই জিনিসটা 2 সেট পোলারাইজার নিয়ে করি জিনিসটা আরও ভালো হয়। দেখো এখন এর ভিতর দিয়ে কিছুটা আলো পাস করে, এখন আর করে না, এখন পাস করে আবার করে না। এই জিনিসটা কোথায় কাজে লাগে? এই জিনিসটার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা যে 3D মুভি দেখি, সেই 3D মুভি দেখার সময় আমরা যে গ্লাসটা ব্যবহার করি সেই গ্লাসের মধ্যে। যেমন যদি এমন হয় যে আমরা 3D মুভি দেখার সময় 2 চোখে আলাদাভাবে লাইটের সিগন্যাল পাঠাতে হবে, তো একটা লাইট একটা প্রজেক্টর থেকে আসে, আরেকটা লাইট আরেকটা প্রজেক্টর থেকে আসে। তাহলে 2টা লাইট, একটা এই প্লেনে পোলারাইজ থাকে, এই তলে একটা আলো আসে, আরেকটা লাইট এই তলে আসে। তাহলে যেটা এই তলে আসবে সেটা এর ভিতর দিয়ে যাবে, এরকম একটা জিনিস। আর যেটা এই তলে আসে সেটা এর ভিতর দিয়ে যাবে। একটা উল্লম্বভাবে আরেকটা হচ্ছে আনুভূমিকভাবে আছে। তাহলে আমার চশমায় যদি এই দুইটা থাকে এরকম করে, তাহলে আমি এক চোখে শুধুমাত্র একটা লাইট দেখতে পাবো, অন্য চোখে অন্য লাইটটা দেখতে পাবো, দুইটা একসাথে দেখতে পাবো না। তাহলে 2 চোখে আলাদাভাবে যখন লাইটটা যায় তখন ব্রেনে গিয়ে ওই সিগন্যালটা সুপার ইম্পোজ করে আমার কাছে মনে হয় যে আমি একটু 3D জিনিস এখন দেখছি। তাহলে 3D মুভির মধ্যে এই কাজটা চাইলে করা যায়। তো এরকম করে আমরা চাইলে 3D দেখতে পারি, এবং 3D গ্লাসগুলোর অনেকগুলোতে এই টেকনোলজি ইউজ করা হয়। এছাড়াও আরও অনেক ধরনের 3D টেকনোলজি আছে, যেমন কিছু কিছু 3D গ্লাসের মধ্যে একটা গ্লাস লাল থাকে, একটা গ্লাস নীল থাকে, এবং পুরো যে ছবিটা দেখানো হয় সেটাকে লাল নীল কালারে ভাগ করে 2 চোখে আলাদাভাবে দেওয়া যায়। তো এরকম করে হচ্ছে এই পোলারাইজারগুলা ইউজ করা যায়। এর আরও অনেক ব্যবহার আছে। তোমরা যদি এরকম পোলারাইজার হাতে পাও, সেটাকে তোমাদের ল্যাপটপের স্ক্রিনের সামনে বা পিসির স্ক্রিনের সামনে ধরে ঘোরাতে পারো এরকম করে। কারণ ল্যাপটপের স্ক্রিন বা পিসির স্ক্রিন থেকে যে লাইট আসে সেটা কিন্তু কিছুটা পোলারাইজড, তাই তার সামনে এটাকে ঘোরালে একটা সার্টেন অ্যাঙ্গেলে আসার পর জিনিসটা কালো হয়ে যাবে, আবার আগের জায়গায় নিয়ে গেলে সাদা হয়ে যাবে, আবার ঘোরালে কালো হয়ে যাবে। তো এরকম করে চাইলে আমরা এই পোলারাইজারগুলো ব্যবহার করতে পারি। তো এখন আমরা আরও একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। তার জন্য আমাদের একটা বড় পানির বোতল লাগবে, এবং সেই পানির বোতলের মধ্যে আমরা একটা জিনিস দিয়ে রেখেছি আগে থেকেই। আচ্ছা, ও আইমান চলে এসছো। আইমান চাইলে এদিকে চলে আসো, আমরা একটা জিনিস দেখবো এখন। আমরা একটা ম্যাজিক দেখতে যাচ্ছি এখন। আচ্ছা দেখো, এই বোতলটার ভিতরে ছোট্ট একটা রকেটের মতো জিনিস। তো এই রকেটের মতো জিনিসটা আমি হচ্ছে 3D প্রিন্ট করে নিয়ে এসেছি। তো এটার গায়ে হচ্ছে, হ্যাঁ 3D প্রিন্টেড, তো এটার গায়ে হচ্ছে একটা তার পেঁচানো এটাকে ভারী করার জন্য। তো এটা হচ্ছে একটা রকেটের মতো। হ্যাঁ, তো এখন আমি একটা কাজ করব। আমি ওটা দেখি নাই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে আমি এখন একটা কাজ করব। হ্যাঁ, আমি এটাকে হাত দিয়ে ইশারা করব। আমি এই রকেটটাকে হাত দিয়ে ইশারা করব, এবং আমার হাতের ইশারায় এই রকেটটা হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। তুমি কি এটা বিশ্বাস করো? আপনি নিশ্চয়ই কোনো জাদু জাদু করে রাখছেন, আমি জানি না কি করছেন। আচ্ছা, তাহলে আমি এটাকে হাত দিয়ে ইশারা করি। হ্যাঁ, এই যে দেখো আমার হাতের ইশারায় এটা নেমে যাচ্ছে। তুমি কি চাও আমি এখন এটাকে উপরে তুলি? তাহলে আমি হচ্ছে হাতের ইশারায় এটাকে উপরে তুলে ফেলছি। আমি একটু ক্যামেরার দিকে ঘুরাই। তাহলে দেখো আমি এটাকে হাত দিয়ে ইশারা করে চাইলে নামিয়ে ফেলতে পারি।
এবং আমি এটাকে হাত দিয়ে ইশারা করে চাইলে তুলে ফেলতে পারি। হাত কি ইলেকট্রিসিটি? না, আমি ট্রাই করে দেখি। তুমি ট্রাই করো। নিশ্চয় কাজ করে না, তাই না? কিছু একটা রাখছেন আপনি। তুমি কি চাও আমি এটাকে মাঝখানে এক জায়গায় ভাসিয়ে রাখি? হ্যাঁ, আপনার হাত দেখি আগে। দেখো দেখো, না আমার হাতে কিছু নাই, এটার মধ্যে কিছু এটাতে কিছু নাই, এটা জাস্ট একটা নরমাল একটা ঘড়ি। তাহলে দেখো আমি এটাকে নিচে নামাচ্ছি, আমি এখন এটাকে এই জায়গায় চাইলে এক জায়গায় ভাসিয়ে রাখতে পারি। তো আমি এটাকে এক জায়গায় ভাসিয়ে রাখছি, এখন ক্যামেরাতে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এবং এখন চাইলে আমি এটাকে উঠিয়ে ফেলতে পারি, আবার চাইলে আমি এটাকে নামিয়ে ফেলতে পারি। জাদুটা কোথায়? হাতে নাকি এই হাতে নাকি? জাদুটা হচ্ছে আসলে এই হাতে। তুমি জিনিসটা আসলে ধরে ফেলেছো। জিনিসটা হচ্ছে এই যে রকেটটা, এই রকেটটার ভিতরে আসলে ফাঁপা। রকেটের ভিতরে ফাঁপা হয় কি হয়? এর ভিতরে বাতাস। তাহলে এটা পানিতে ফেলে দিলে এই বাতাসের কারণে এটা তো নিশ্চয়ই ডুবতে পারবে না, ভেসে থাকবে। হোয়াট ইফ আমি এখন চাপ দিয়ে এই বোতলের প্রেসারটা বাড়িয়ে দিলাম? আচ্ছা, চাপ দিলে পানি কি ছোট হবে? পানি ছোট হবে না, কিন্তু যে বাতাসটা, বাতাস ডেফিনেটলি ছোট হবে। আমি তোমার হাতে একটা বেলুন দেখতে পাচ্ছি, তুমি চাইলে বেলুনটাকে কিন্তু স্কুইজ করতে পারো, তাই না? স্কুইজ করলে বেলুনটার সাইজ ছোট হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে বেলুনের বাতাসটার আকৃতি ছোট হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এই রকেটের ভিতরে যে বাতাসটা, সেটাও ছোট হয়ে যায়। চাপ দিয়ে দেখো, ছোট হয়ে গেলে ও নিচের দিকে নেমে যায়। এবার বুঝছি। আর ছেড়ে দিলে কি হবে? উপরে উঠে যাবে। ছেড়ে দিলে আবার বাতাসটা আগের মতো হয়ে যাবে। হ্যাঁ, এখন তুমি চাইলে মাঝখানে এটাকে থামিয়ে রাখতে পারো। সো ট্রিকটা হচ্ছে অ্যাটেনশন ওই হাতের দিকে নিয়ে যাওয়া, যাতে মানুষ মনে করে হাত দিয়ে ইশারা দিয়ে এটাকে উঠানো নামানো হচ্ছে। আরে জাদু। সো আমার মনে হয় এরপরে কোনো লাইভ ইভেন্টে গেলে বা কোনো স্কুলে গেলে এই জিনিস তুমি ডেফিনেটলি দেখাতে পারো। এই যে মাঝখানে আটকে আছে। হ্যাঁ, তখন হচ্ছে প্রেসারটাকে স্লাইটলি ইনক্রিজ ডিক্রিজ করতে হয়। আমি জাদুটা দেখাবো। এটার একটা বোতল আমাকে দিয়ে দেন। ডেফিনেটলি। কেউ যখন কথা শুনতেছে তখন বলে, "এই জাদু দেখবা, জাদু।" এই দেখো। নাইস। তাহলে বন্ধুরা দেখলে তো কত সহজে একটা বোতল ব্যবহার করে আর এই জিনিসটা ব্যবহার করে আমরা একটা ম্যাজিকের মতো জিনিস তৈরি করে ফেলতে পারি। তবে তোমার কাছে যদি এই রকেটটা না থাকে, তুমি কি দিয়ে এই জিনিসটা করতে পারো? তুমি খুব সহজে যেটা করতে পারো সেটা হচ্ছে যে কোনো একটা কলমের ক্যাপ, ধরা যাক এটা একটা কলমের ক্যাপ, বা আমরা নর্মাল যে বল পয়েন্ট কলমগুলো ব্যবহার করি, সেই বল পয়েন্ট কলমের যে ক্যাপ, সেই ক্যাপের মাথার ছিদ্রটা বন্ধ করে নিবে। এক মাথায় উপরের যে ছিদ্রটা থাকে সেটা তুমি বন্ধ করে নিবে, আর কলমের ক্যাপের মধ্যে সাইডে যে হ্যান্ডেলটা থাকে, সেই হ্যান্ডেলের মধ্যে তুমি চাইলে ছোট্ট এক টুকরা লোহার তার বা তামার তার পেঁচিয়ে সেটাকে একটু ভারী করে নিতে পারো। হ্যাঁ, তাহলে যেটা হবে নিচের অংশটা একটু ভারী হয়ে যাবে, দেন ভিতরে একটু বাতাস থাকা অবস্থায়, মানে বাতাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভিতরে একটু বাতাস থাকা অবস্থায় যেটা হবে এটা ভেসে থাকবে। দেন বোতলের মুখটা খুব টাইট করে লাগিয়ে দিলে, তুমি যদি এটাতে চাপ দাও, আস্তে করে যখন হচ্ছে তুমি প্রেসার ইনক্রিজ করবে এটা নেমে যাবে, দেন তুমি আবার ছেড়ে দিলে এই জিনিসটা আস্তে আস্তে উপরে উঠে যাবে। তাহলে আবার দেখো, আমি এটাকে এক হাতে ধরে রাখি। ট্রিকটা হচ্ছে কাউকে জাদু দেখানোর জন্য অ্যাটেনশনটা অন্য হাতে নিয়ে যাওয়া, যে দেখো আমি এখন এই হাতে জাদু করে ইশারা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো, এবং যাতে মানুষজন টেন না পায় তুমি অন্য হাতে প্রেসার দিচ্ছ, তারপরে আবার আস্তে করে প্রেসার ছেড়ে দিলে এটা আস্তে করে উপরে উঠে যাবে। তাহলে এই হচ্ছে ম্যাজিক। আসলে তো ম্যাজিক না, সবই সায়েন্স। তাহলে এরকম করে তুমি চাইলে এই জিনিসটা দেখাতে পারো। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমাদের এই এপিসোডের। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তোমাদের যদি এই এক্সপেরিমেন্টগুলো ভালো লেগে থাকে, তাহলে আমরা এরকম এক্সপেরিমেন্টগুলো নিয়ে পরবর্তীতে আরও কিছু এপিসোড করতে পারি, এবং এই এক্সপেরিমেন্টগুলো রিলেটেড তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে, লাইক তোমরা যদি জানতে চাও যে এই জিনিসগুলো কি বলা যায়, যে কিভাবে ঘটে, এই জিনিসগুলো কিভাবে ঘটে, যে এই এক্সপেরিমেন্টটা কিভাবে ঘটলো, বা আমি একটু আগে যেগুলো দেখাচ্ছি সেগুলো তোমরা যদি ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চাও, সেগুলো নিয়েও আমরা একটা কোশ্চেন অ্যান্সার সেশন আয়োজন করতে পারি। এবং আমাদের ঝুলিতে আসলে সত্যি কথা বলতে আরও অনেক অনেক এক্সপেরিমেন্ট আছে, যেগুলো আমরা চাইলে আস্তে আস্তে তোমাদেরকে একটা একটা করে দেখাতে পারি। যেমন আমি চাইলে আজকে আরও কিছু এক্সপেরিমেন্ট দেখাতে পারি আমাদের কেমিস্ট্রি বক্স থেকে। হ্যাঁ, তো করা যায়, কিন্তু ইফ ইউ ওয়ান্ট আমরা আরেকটু প্রিপারেশন নিয়ে 5 মিনিট রেডি করে আমরা আরেকবার গেলাম, এন্ড আমরা একটু ওই যে লাইভ ক্লাসে ছিলাম, রাতুল ভাই অনেক অ্যামেজিং কিছু এক্সপেরিমেন্ট দেখিয়েছিল। সো আমি এখানে চলে আসছি। ইটস লাইক যে সায়েন্স কিছু পারে না, বুঝে না, মানুষ যা দেখে জাদু দেখে অনেক অবাক হয়ে গেছে। সো আমি বললাম যে ভাই আমি দূর থেকে জাদুগুলো না দেখে সামনাসামনি জাদুগুলো দেখবো। যেমন প্রথম জাদু আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা পিন আছে, এই পিনটা লাগানো নাই এই এটা কি বলে ম্যাগনেটের সাথে। আমি একটা কাগজ দিয়ে দেখাই,
এটা দেখি তো আমি অলরেডি অবাক। ও মাই গড, ও মাই গড। এবং এটা কিন্তু অনেক স্টেবল, হ্যাঁ, নড়াচড়া করে না। স্টেবল একটা জিনিস। আমরা আবার সেকেন্ড লাইভে আমরা বেশ কিছু এক্সপেরিমেন্ট নিয়ে কাজ করবো। সো ক্লাস শুরু করার আগে সবাই একটু আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও যে বাংলাদেশে কে কোন জায়গা থেকে লাইভ ক্লাসটি করছো। তোমাদের কোনো ফ্রেন্ড যদি এখনো লাইভে না আসে তাদের সাথেও শেয়ার করো, যেন নেক্সট দিন তোমাদের কোনো কনফিউশন থাকে সেটাও ক্লিয়ার করে নিতে পারো। যারা যারা আমাদের গ্রুপ থেকে দেখছো 10 মিনিট স্কুল লাইভ, স্কিল ডেভেলপমেন্ট অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, সবাইকে স্বাগতম। আমি এখন আমার দর্শকের ভূমিকা পালন শুরু করব এবং রাতুল ভাই এক্সপার্টের ভূমিকা পালন শুরু করবে। রাতুল ভাই, ওকে, তো আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট একটা নিডল, একটা সুই, এইটাকে একটা ম্যাগনেট একটা সুতার মধ্যে বাঁধা, এটাকে টান টান করে রাখে, হ্যাঁ। তো এটা হচ্ছে এরকম করে ভেসে থাকে। তো এখন যদি আমরা একটা কাজ করতে চাই যে এই সুইটার ম্যাগনেটিজমকে আমরা নাই করে দিতে চাই, তাহলে কি হবে? এটা ম্যাগনেট কেন? কারণ এই ম্যাগনেটটা এই সুইয়ের ভিতরে যে ডোমেইনগুলো থাকে, আমরা এই জিনিসটা পরে আরো বিস্তারিত ব্যাখ্যা করব, এই ডোমেইনগুলোকে সব একদিকে অ্যালাইন করার চেষ্টা করে। তো ফলে কি হয়, এটা একটা চুম্বক হয়ে যায় এবং এটাকে ধরে রাখে। এখন এলোমেলো করে দেওয়ার উপায় কি? তো এলোমেলো গতিশক্তি, সেটা তো আসলে কি বলি আমরা? তাপ দিয়ে। এক্স্যাক্টলি, এইচএসসি পর্যন্ত সায়েন্সে পড়ার ফসল। এলোমেলো গতিশক্তিকে তাপ বলে না। তাহলে আমরা হচ্ছে এখানে যদি এরকম কিছু র্যান্ডম কাইনেটিক এনার্জি ইন্ট্রোডিউস করতে পারি, হ্যাঁ, এলোমেলো গতিশক্তি এর মধ্যে ঢুকিয়ে দেই, তাহলে এই জিনিসটার চৌম্বকত্বটা নষ্ট হয়ে যাবে এবং এটা ঝুলে থাকতে পারবে না। এটাই আমরা এখন করার চেষ্টা করব। অলরাইট, আমাদের কি করতে হবে? নিচে আগুন জ্বালাতে হবে। এটা মনে পারবো। তাহলে আমরা দুইটা মোম ইউজ করার কারণ হচ্ছে যাতে বেশি তাপ হবে, আগুনটা বড় হবে, তাই। ডান। হ্যাঁ, তো এখন আমরা এই দুইটা মোম দিয়ে একসাথে এই নিডলটাকে গরম করার চেষ্টা করব। এবং এই নিডলটা যদি যথেষ্ট গরম হয়ে যায় তাহলে এখান থেকে খসে পড়ে যাওয়ার কথা। অলরেডি নামতেছে। এই যে, তাহলে এই নিডলটা এখান থেকে পড়ে গেল কেন? কারণ হচ্ছে ও যতক্ষণ ঠান্ডা ছিল ততক্ষণ ডোমেইনগুলো হচ্ছে একদিকে অনেক গরম, অনেক গরম, একদিকে অ্যালাইন ছিল। তো যখন হচ্ছে আওয়াজ পাইলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অনেক গরম ছিল জিনিসটা। তো যখন জিনিসটাকে আমি গরম করি এই মোম দিয়ে, তখন হচ্ছে ওর ডোমেইনগুলো এলোমেলো হয়ে যায়। এলোমেলো হয়ে গেলে আর চুম্বকত্বটা থাকে না। তো এই জিনিসটাকে চাইলে আমরা আবার করতে পারবো, যদি এই জিনিসটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে আবার ওকে চুম্বকে ধরবে এবং আবার এই কাজটা আমরা চাইলে করতে পারবো। তো আই থিঙ্ক এখন মনে হয় ঠান্ডা হয়ে যথেষ্ট ঠান্ডা হওয়ার কথা এতক্ষণে। করবো আবার? হ্যাঁ হ্যাঁ, দেখা যাক আবার হয় কিনা। যদি হয় তাহলে আমরা বুঝতে পারবো যে ঠান্ডা করলে জিনিসটা আবার চুম্বকে ধরতে পারে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা এখন আবার চুম্বকে ধরে। আবার দেখাই দেই যে এটা টাচ করে নাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। দেয়ার ইউ গো। টাচ করে নাই। টাচ করে নাই। আমি করি। হ্যাঁ, ডেফিনেটলি ট্রাই করি। সো আমাদের কাজ হলো এটাকে গরম করা। গরম করা। খেয়াল করে দেখবা যে এটা আস্তে আস্তে পড়ে যেতে থাকে। একটু বেশি জায়গা জুড়ে গরম করতে হবে। দুইটা মোম আলাদা করে নিলে ভালো হয়। এমনিতে পড়ে যাবে। আর মাথাটা বেশি গরম করলে ভালো হয়। আরেকটু আরেকটু আরেকটু, এই যে। এবং অবশ্যই গরম জিনিস খালি হাতে ধরা যাবে না। একটু আগে ধরে আমার হাতে মানে প্রচন্ড একটা ছ্যাঁকা লাগলো গরম জিনিসটা। তো এইরকম আর কি। তো এই জিনিসটা বারবার করা যাবে, গরম ঠান্ডা করে বারবার এই কাজটা করা যাবে। হ্যাঁ, এটা আমাদের আর লাগবে না। এরপর আমরা আরেকটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। আমরা এই সুইটা সরিয়ে নিই এখন। তো এখানে হ্যাঁ, এটা লাগবে না আমাদের। তো থ্যাঙ্কস। তো আমরা এখন একটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে আমাদের সামনে একটা ছোট্ট বিকারের মধ্যে নীল রঙের আমরা একটু পানি দেখতে পাচ্ছি। তো এই নীল রঙের পানিটা কোত্থেকে আসলো? সেটা হচ্ছে আমরা ছোট একটা প্যাকেট থেকে কিছু কপার সালফেট হচ্ছে দোকানে তুতে নামে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, তো এই কপার সালফেটটা এই পানির মধ্যে আমরা একটু গুলে নিয়েছি এখন। এবং খুব মজার বিষয় হচ্ছে যে আমরা যদি ইচ্ছামতো কপার সালফেট গুলে একটা স্যাচুরেটেড একটা সলিউশন তৈরি করতে পারি, সম্পৃক্ত দ্রবণ, নরমাল পানির চেয়ে সেটা কিন্তু একই আয়তনে অনেকখানি ভারী হয়। আচ্ছা, ওকে। তার মানে একেবারে যে জিনিস পানিতে একটুর জন্য ডুবে যায় সেই জিনিসটা কিন্তু এখানে ভাসবে। আচ্ছা, এখানে ছেড়ে দিয়ে আমরা দেখতে পারবো যে ওই জিনিসটা আসলে ভাসে। আচ্ছা, তো আমাদের এক্সপেরিমেন্ট আসলে এখন সেটা না, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ওকে, ইলেকট্রোপ্লেটিং হচ্ছে একটা মেটালের উপরে আরেকটা মেটাল দিয়ে প্রলেপ দেয়া। অসম। এন্ড আই বিলিভ এই জিনিসটা আমরা যতজন সায়েন্সে পড়েছি সবাই পড়েছি, রাইট? ডেফিনেটলি। ওটা আজকে আমরা রিয়েল টাইম দেখবো এবং আমি জানি প্রায় 1000 স্টুডেন্ট লাইভে আমাদের এই এক্সপেরিমেন্টগুলো দেখছে
যে কিভাবে একজন মূর্খকে একজন এক্সপার্ট শেখাতে পারে। তো তোমাদের যারা ফ্রেন্ড সার্কেলে যারা আছে সবার সাথে ভিডিওটা শেয়ার করো যেন সবাই মিলে আমরা জিনিসটা শিখতে পারি। চলুন। তো এখন এই কপার সালফেটের যে সলিউশনটা দ্রবণ, এর মধ্যে অনেক কপার আয়ন ঘুরে বেড়াচ্ছে। তো কপার আয়নগুলো হচ্ছে পজিটিভ। পজিটিভকে অ্যাট্রাক্ট করার জন্য আমার কি দরকার? নেগেটিভ দরকার। তাহলে আমি এই ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে একটা মেটালের তৈরি কয়েন যদি আমি কানেক্ট করে নেই, আমি এখানে কয়েন দিতে পারি, আমি একটা ছোট পেরেক দিতে পারি, যে কোনো কিছু যেটা হচ্ছে কারেন্ট কন্ডাক্ট করবে এরকম কিছু। এবং খুব ভালো হয় সেটা যদি আমরা একেবারে ভালো করে পরিষ্কার করে নিতে পারি। হ্যাঁ, যত পরিষ্কার হবে জিনিসটা তত বেটার কাজ করবে। তো এরকম আমরা একটা কয়েন নিয়ে করতে পারি, একটা ছোট পেরেক নিয়ে করতে পারি, এনিথিং মেটালিক। তাহলে এই যে এটা হচ্ছে নেগেটিভের সাথে লাগানো, আর এই পজিটিভে কপার সাপ্লাই দেওয়ার জন্য আমার একটা কপারের রড লাগবে ছোট্ট। এটা আমরা যে কোনো কারেন্টের তার থেকে বের করে নিতে পারি, একটা কপার ছোট যে কোনো কিছু থেকে। তো এখন এইটা যদি আমি এই সলিউশনের মধ্যে দেই তাহলে ও হচ্ছে দরকার মতো কপার সাপ্লাই দিবে। আর এইটাকে যদি আমি এখন এই সলিউশনের ভিতরে ফেলে দেই তাহলে এটা তো নেগেটিভ, তাহলে ও সলিউশনের ভিতরে যত কপার পজিটিভ কপার আয়নগুলো ঘুরে বেড়াচ্ছে ওগুলাকে কালেক্ট করার চেষ্টা করবে এবং ওর গায়ে সেগুলো আস্তে আস্তে লেগে যাওয়ার চেষ্টা করবে। তো এখন এই জিনিসটা খুব দ্রুত হয় না, এই জিনিসটা হওয়ার জন্য বেশ টাইম লাগে, সময় লাগে। তো আমরা এটা চাইলে এর মধ্যে রেখে আমরা অন্য একটা এক্সপেরিমেন্টে যেতে পারি আর এটা চলতে থাকবে। এবং তার সাথে আমরা আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি একটা পেরেক নিয়ে আসি। হ্যাঁ, তো এটা হচ্ছে সাধারণ পেরেক নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, সাধারণ একটা পেরেক। এই যে এটা চাইলে এখন দেখাতে পারো যে সিলভার কালার। এই পেরেকটা এখন দেখা যাচ্ছে সিলভার কালার, তাই না? কারণ এর উপরে অন্য কিছুর প্রলেপ নেই। আমরা এটাকেও চাইলে এই সলিউশনের মধ্যে ফেলে দিতে পারি, কোনো কিছুর সাথে টাচ না করে সলিউশনের মধ্যে ফেলে দিলাম। এবং এটাকে আমি এমন ভাবে সলিউশনের ভিতরে রাখলাম যাতে এর কিছুটা সলিউশনে ডুবে থাকে, কিছুটা উপরে থাকে, যাতে এর গায়ে প্রলেপ পড়লে আমি আলাদা করে বুঝতে পারি যে কতটুকুর মধ্যে প্রলেপ পড়লো, কতটুকুতে পড়লো না, বুঝা যাবে পার্থক্যটা। এক্স্যাক্টলি। তাহলে এখন এই এক্সপেরিমেন্টটা হতে থাক। আমরা হচ্ছে এটা অন আছে, রাইট? হ্যাঁ, এটা অন, এখানে ব্যাটারি দিয়ে কানেক্ট করা আছে। এটা কানেক্ট করা, জাস্ট দুই মাথা যাতে কানেক্ট না হয়ে যায় আমাকে এটা এনশিওর করতে হবে, তাহলেই হবে। তাহলে আমরা এটাকে এইভাবে রেখে অন্য কাজ করতে পারি। এটার পাশেই আমরা করতে পারি চাইলে। সেটা হচ্ছে আমরা একটা সাদা কাগজ নিলাম এবং একটা দণ্ডচুম্বক নিলাম, বার ম্যাগনেট। তো আমরা সবাই জানি যে একটা দণ্ডচুম্বক বা বার ম্যাগনেট এর হচ্ছে দুইটা পোল থাকে, নর্থ আর সাউথ। ইভেন আমরা যদি উত্তর মেরু আর দক্ষিণ মেরু, আমরা যদি একটা কাজ করি, এই জিনিসটাকে যদি একটা সুতা দিয়ে ঝুলাই তখন কি হবে? তখন এটা উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকবে, তাই না? আমি একটা ছোট্ট সুতা নিয়ে এখানে বেঁধে নিলাম এবং যদি একদম ঠিক ঠিক মাঝখানে বাঁধতে পারি তাহলে এটা একদম সমান হয়ে ঝুলে থাকবে, এই যে এরকম। এবং এটা ঘুরে ঘুরে ঠিক উত্তর দক্ষিণ বরাবর এসে স্থির হবে, যেমনটা এই যে এখন সে করলো। আমি যদি এটাকে ঘুরিয়ে দেই অন্য কোনো দিকে, আইমান চাইলে ঘুরিয়ে দিতে পারে এটাকে অন্য যে কোনো দিকে। হ্যাঁ, অন্যদিকে ঘুরিয়ে দিলেও ও আস্তে আস্তে একটু বেশি ঘুরে যাচ্ছে। হ্যাঁ, সাপোজ আমি এদিকে দিয়ে দিলাম, পশ্চিম দিকে দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে ও একটু নড়াচড়া করে ঘুরে ঘুরে আবার সেই উত্তর দক্ষিণ দিকে স্থির হয়ে যাবে। তো মানুষ এটা দিয়েই হচ্ছে দিক নির্ণয় করতো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বুঝে ফেলতে পারতো। তো এই ম্যাগনেটটা এরকম আচরণ করে কেন? তার কারণ হচ্ছে আমাদের যে পৃথিবী, এই পৃথিবীটাও কিন্তু বিশাল একটা ম্যাগনেট এবং এটার ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর চারপাশ পর্যন্ত অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তো সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই ম্যাগনেটটাকে রাখলে ও হচ্ছে ওই পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র, ওই চৌম্বক ক্ষেত্র বরাবর নিজেকে স্থাপন করতে চায়। তাহলে আমি যদি অন্যদিকে ঘুরাই কোনো লাভ নাই, আবার ওই জায়গায় চলে আসবে। তো এটার যে চৌম্বক ক্ষেত্র সেটা তো অনেক ছোট, পৃথিবীটা অনেক বড়, কিন্তু এই ছোট জায়গায় ও কিন্তু বেশি শক্তিশালী। অল্প ছোট জায়গায় পৃথিবী অনেক বড়, অনেক বেশি জায়গা জুড়ে বিস্তৃত। তো আমরা এই ম্যাগনেটটাকে এখন কাগজের নিচে রেখে এর চৌম্বক ক্ষেত্রটা দেখার চেষ্টা করব। তোমাদের কাগজের উপর আছে এটা দেখা। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এই যে এই জায়গায়, এই যে এখানে হচ্ছে ম্যাগনেটটা। আমি কাগজটা উঠিয়ে চাইলে দেখাতে পারি যে এখানে ম্যাগনেটটা ছিল। হ্যাঁ, তাহলে বোঝা যাবে ডেফিনেটলি। তাহলে এইখানে হচ্ছে আমাদের ম্যাগনেটটা। এখন আমরা তো জানি যে আমরা সবাই নিশ্চয়ই বইয়ে পড়েছি যে চুম্বকের উত্তর মেরু থেকে হচ্ছে বল রেখা নির্গত হয়, দক্ষিণ মেরুতে এসে ঢুকে, এরকম ঘুরে 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 চলে আসে। সেটা যদি আমরা দেখতে চাই
তখন আমাদের হচ্ছে কিছু ছোট ছোট লোহার গুঁড়া দরকার। এই যে এই পাউডার এখানে লোহার গুঁড়া আছে, তারপর যদি একটু উপর থেকে লোহার গুঁড়োগুলো এরকম ফেলে দেই, হ্যাঁ আস্তে আস্তে ফেলে দেই, তাহলে এই কাগজের মধ্যে বাউন্স করে করে তারা হচ্ছে জায়গা মতো ছড়িয়ে যেতে পারবে। এবং আমরা কি দেখতে পাবো, ওই বল রেখাগুলো কেমন হয় সেটা আমরা চাইলে দেখতে পারবো। ট্রাই করব? হ্যাঁ, আস্তে আস্তে না? হ্যাঁ একটা আস্তে দিব না? হ্যাঁ, আরেকটু নিচ থেকে এবং আরেকটু বেশি লাগবে। আচ্ছা, চারদিকে এই জায়গায় লাগবে, এদিকে লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এখন বল রেখাগুলো তৈরি হয়ে যাচ্ছে। আমার মনে হয় অলরেডি অনেকগুলো রেখা তোমরা এর মধ্যেই দেখতে পাচ্ছ। রাইট, খুব ইজিলি। হ্যাঁ, আমি যদি ছোট একটা স্ক্রুড্রাইভার দিয়ে দেখাই, এই যে এখান থেকে রেখাগুলো বের হয়ে 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 এই যে এখানে এসে মিলে, আবার এই যে এখান থেকে রেখাগুলো বের হয়ে 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 এখানে এসে মিলে। এবং যদি শামস একটু সাইড থেকে দেখাও, একটু সাইড থেকে দেখলে দেখা যাবে এখানে যে লোহার গুঁড়োগুলো ছিল তার কিছু কিছু কিন্তু শুধু শুয়ে নেই, কিছু কিছু কিন্তু উপরের দিকে মুখ করা, তাই না? তার মানে আসলে কিছু বল রেখা এখান দিয়ে এই উপর দিয়ে এসে আবার এখানে চলে আসে। তার মানে জিনিসটা আসলে 2D না, কিন্তু 3D অফ কোর্স, এটা অ্যাকচুয়ালি 3D। আরো কয়েকটা আছে দিয়ে দিই। হ্যাঁ, এবং আরেকটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার এখানে দেখা যাচ্ছে যে এই যে এই পয়েন্টটা মনে হচ্ছে এটা কোনো একটা কিছুর সেন্টার, যে সবগুলো রেখা এখান থেকে বের হচ্ছে, আবার এটা আরেকটা সেন্টার মনে হচ্ছে যে এখানে এসে মিলে যায়। এইটা হচ্ছে আমাদের মানে একদম অ্যাকচুয়াল উত্তর মেরু, যেটা সেই মেরুটা, এই যে এই পয়েন্টটা, সেন্টার পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের উত্তর মেরু। আমরা যে মার্ক করে দেওয়ার কারণে এখন ইজি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই পাশটা হচ্ছে তাহলে দক্ষিণ মেরুটা। আমরা দেখায় দেওয়ার জন্য হ্যাঁ, আমরা কিছু সরাই দেখাইতে পারি। এই যে মার্ক করার জায়গাটা, হ্যাঁ, ও কিন্তু বারবার এই জায়গায় ফিরে আসতে চায়। হ্যাঁ দেখো, সরাই দেই, আবার চলে আসলো। এই যে, আর এটা হচ্ছে তাহলে দক্ষিণ মেরু। এই দুই মেরুর যে দূরত্ব সেটা হচ্ছে ম্যাগনেটিক লেংথ বা চুম্বক দৈর্ঘ্য আমরা যেটাকে বলি। তো সত্যি কথা বলতে চুম্বকের যে মেরুগুলো সেগুলো চুম্বকের একেবারে দুই প্রান্তে থাকে না, থাকে দুই প্রান্তের একটু ভিতরের দিকে। এই যে যেমন এই বর্ডারে না এসে, এই যে বর্ডারটা দেখা যাচ্ছে, বর্ডারে না এসে এটা কিন্তু একটু ভিতরে আসে। তো এইভাবে হচ্ছে আমরা চাইলে বল রেখাগুলো দেখে ফেলতে পারি। আচ্ছা, আমরা এখন দেখি আমাদের আগের এক্সপেরিমেন্টটা কি অবস্থা। তাহলে প্রথমে আমি যে পেরেকটা উঠিয়ে দেখাই, এই যে পেরেকটা আমি এটাকে সাদা কাগজের উপরে যদি রাখি, দেখাই যাচ্ছে যে এর অর্ধেকটাতে প্রলেপ পড়েনি এবং যে অংশটুকু ডুবে ছিল তার মধ্যে হচ্ছে প্রলেপ পড়ে গেল। তো এবার আমরা হচ্ছে একটু কয়েনটা তুলে দেখাতে পারি। এই যে আমাদের কয়েনটা, এই কয়েনটাতেও কিন্তু প্রলেপ পড়ে গেল। তো এখানে কিছু কিছু জায়গায় কপার একটু বেশি পড়েছে আর কিছু কিছু জায়গায় একটু কপার কম পড়েছে। তো আমরা যদি একটা টিস্যু পেপার দিয়ে এটাকে একটু মুছে দেখাতে পারতাম। আজনান, একটা টিস্যু পেপার হবে? আচ্ছা, তাহলে এই জায়গাটা একটু কপার বেশি পড়ায় কালো হয়ে গেল, আর এই জায়গাটায়, এই যে এই পাশের জায়গাটা, এই জায়গাটা কিন্তু হচ্ছে তামাটে মনে হচ্ছে, তাই না? আমি শিওর না যে ভিডিওতে কালারটা ঠিক বোঝা যাবে কিনা। এই যে এইখানে আমি এই অংশটুকু একটু মুছে উঠিয়ে ফেললাম যাতে পার্থক্যটা ভিজিবল হয়। তাহলে এইবার আমি আলোতে ধরি, এই যে দেখা যাচ্ছে এখানে আমি উঠিয়ে ফেলেছি কপারটা। তাহলে এইখানে হচ্ছে আমাদের কয়েনের যে অরিজিনাল কালারটা সেটা দেখা যাচ্ছে এই জায়গাটায়। এই যে এখন দেখা যাচ্ছে, হ্যাঁ। তাহলে এই জায়গা হচ্ছে কয়েনের অরিজিনাল কালারটা দেখা যাচ্ছে, আর এই পাশে এই যে তামাটে রংটা যে দেখা যাচ্ছে এটা হচ্ছে এর উপরে কপারের প্রলেপ পড়ার কারণে। তো আমরা যদি এই কয়েনটাকে প্রথমে হচ্ছে খুব সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে ফেলতে পারি বা ভিনেগার দিয়ে একটু ধুয়ে ফেলতে পারি, তারপর হচ্ছে সাবান দিয়ে ধুয়ে ফেলতে পারি, তাহলে একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে। দেন আমরা যদি এই এক্সপেরিমেন্টটা করি তাহলে আমাদের এই সম্পূর্ণ কয়েনটার উপরে এরকম তামাটে একটা প্রলেপ পড়ে যাবে এবং আমাদের এই সিলভার কালারের কয়েনটা হচ্ছে আমাদের সেই তামাটে কালারের তামার পয়সায় পরিণত হয়ে যাবে। তো এরকম করে আমরা চাইলে অনেক কিছু করতে পারি। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে কিন্তু অনেকটুকু তামার প্রলেপ দেখা যাচ্ছে এই জায়গায় জায়গায়। সবটুকুতে পড়তে অনেক টাইম লাগবে আসলে, এবং এখানে কত বেশি তামার প্রলেপ পড়বে সেটা নির্ভর করে হচ্ছে আমি কত বেশি কারেন্ট দিচ্ছি এখানে তার উপরে। তা আমাদের যেহেতু ছোট্ট ব্যাটারি তাই কারেন্টটা আসলে বেশ কম। আমরা যদি একটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগিয়ে রাখতে পারতাম তাহলে হচ্ছে এটা আরো বেটার হয়ে যেত। তো আমরা আচ্ছা, এটার আর কি কি অ্যাপ্লিকেশন হতে পারে? ধরা যাক আমার একটা বাসার চাবি, হ্যাঁ, ওই চাবিটা হচ্ছে পুরনো,
তা আমরা চাইলে এই চাবির উপরে এরকম করে তামার প্রলেপ দিয়ে চকচকে করে ফেলতে পারি, নতুন করে ফেলতে পারি। কিংবা হচ্ছে আমার একটা কলমের একটা মেটালিক ক্যাপ, সেটাকে আমি ডিফারেন্ট কালার তৈরি করে ফেলতে পারি। এগুলো হচ্ছে এর বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন। এবং তোমাদের অনেকের ঘড়িতে যে মেটালিক চেইন থাকে, এটা অবশ্য রাবারের চেইন, তো এরকম মেটালিক চেইন যেগুলো থাকে সেগুলো নর্মালি হচ্ছে যেটা করে কম দামি ধাতুর তৈরি থাকে ভিতরের অংশটা, আর বাইরে হচ্ছে ভালো আরো বেটার একটা কিছু, হ্যাঁ, যেগুলো হচ্ছে ক্ষয় হয় না বা সহজে মরচে পড়ে না, এরকম কোনো ধাতু দিয়ে ইলেকট্রোপ্লেটিং করা থাকে। ফলে কি হয়, বাইরে থেকে আমরা দেখতে এটাকে অনেক দিন ধরে চকচকে দেখি এবং পুরো জিনিসটা খুব সুন্দর লাগে দেখতে। উপরে ফিটফাট, ভিতরে সদর এই অবস্থা হয় আর কি। হ্যাঁ, তো এর ভিতরে অনেক কপারের গুঁড়া জমা হয়েছে আসলে, তো সেগুলো চাইলে আমরা পরে দেখতে পারবো। তো এরকম করে কপার সালফেট দিয়ে এই এক্সপেরিমেন্টটা করে ফেলা যায়। আর কপার সালফেটের আমরা যদি আরও এক্সপেরিমেন্ট করতে চাই, আমরা চাইলে কপার সালফেটের হচ্ছে ইলেকট্রোলাইসিসও করতে পারতাম, সেগুলো এরকম করা যেত। তো এরকম মজার মজার এক্সপেরিমেন্ট খুব সিম্পল কিছু সেটআপ দিয়ে তৈরি করা যায়। যেমন এই ব্যাটারি যে কোনো জায়গায় পাওয়া যায়, তারপর হচ্ছে কয়েন সবার কাছেই থাকে, কিংবা পেরেক থাকে সবার কাছে, তারপর কপার সালফেট দোকানে গিয়ে বললেই দেয়, তুতে হিসেবে পাওয়া যায় এই জিনিসটা। এগুলো দিয়ে এক্সপেরিমেন্টগুলো করে ফেলা যায়। তো আমরা হচ্ছে এরপরে নিশ্চয়ই আরো এক্সপেরিমেন্টগুলো নিয়ে স্পেশাল একটা অ্যানাউন্সমেন্টও আছে আমাদের। ইনফ্যাক্ট আমরা দুটো সায়েন্স শো করার প্ল্যানে আছি। একটা সায়েন্স শো করবে হলো রাতুল ভাই, আমাদের সায়েন্স এক্সপার্ট, এবং আরেকটা সায়েন্স শো করবে হলো তোমাদের হাইজেনবার্গ শামির মুনতাজির। অ্যান্ড ইয়েস, হি ইজ ব্যাক, বাংলাদেশে চলে আসছে এবং অক্সফোর্ড থেকে সে লাইভ ক্লাস নেওয়ার জন্য চলে আসছে। এবং কালকে শামির তোমাদের লাইভ ক্লাস নেবে আরও একটা এক্সপেরিমেন্টের উপরে, বেশ কয়েকটা এক্সপেরিমেন্টের উপরে। ইনফ্যাক্ট আমার বেশ ইন্টারেস্টিং হবে। সো রাতুল আমাদের কথা দিয়েছে যে আমরা খুব তাড়াতাড়ি শুটে চলে যাব, আমরা সায়েন্সের এই সব জিনিসপত্রগুলো বের করবো, এবং এই যে ছোটখাটো জিনিসপত্রগুলো দেখানো হয়েছিল ওগুলো বিজ্ঞান বাক্সে পাওয়া যায়। এবং হ্যাঁ, বিজ্ঞান বাক্সে পাওয়া যায়। মজার ব্যাপার হলো তোমরা যারা বিজ্ঞান বাক্স ব্যবহার করো, তোমরা হয়তো অনেকেই জানো না, আমি চাইলে দেখাতে পারি। পিছের মানুষটা হলো এই রাতুল ভাই, যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি তৈরি করেছে। সো সে এসে বলছে আমার এটা 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 এখানে এরকম কেন, এটা এরকম কেন, আমি তো এইভাবে দেই নাই। আপনি বানাইছেন? হ্যাঁ আমি বানাইছি। So he is the guy যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তৈরি করেছে। ইনফ্যাক্ট এগুলো নিয়ে আমরা সায়েন্স শোগুলোও করব, দ্যাট উইড বি অ্যামেজিং, এবং যারা যারা নিতে চায় ইজিলি কিনে ফেলতে পারে, রাইট? ডেফিনেটলি। আমাদের আসলে এই বিজ্ঞান বাক্স নিয়ে গবেষণা করার জন্য দুইজনের একটা R&D টিম আছে। তো এই দুইজন সদস্যের মধ্যে একজন হচ্ছে আমি, আচ্ছা, তো আরেকজন সদস্য হচ্ছে আজকে এখানে উপস্থিত নেই, তো তাকে আমরা একদিন নিয়ে আসার চেষ্টা করব, আমরা অনেক কিছু শিখব। তো এরকম হচ্ছে আমরা বিজ্ঞান বাক্স এখনো পর্যন্ত যেগুলো তৈরি করেছি তার মধ্যে আছে হচ্ছে তড়িৎ, চুম্বক, হ্যাঁ আলো, তারপর হচ্ছে আমরা নতুন বের করছি সাউন্ড, শব্দ, তারপর মেজারমেন্টের উপর একটা কিট, এবং সামনে আমরা শীঘ্রই আরো বেশ কিছু কিট বের করতে যাচ্ছি। যেমন যদি একটু স্নিক পিক দেই আর কি, আমরা হচ্ছে রিনিউয়েবল এনার্জি নিয়ে এখন একটা কিট তৈরি করার চেষ্টা করছি। যেমন আমাদের সব বিজ্ঞান বাক্সে কিন্তু ব্যাটারি থাকে, তাই না? ব্যাটারি হচ্ছে কেমিক্যাল প্রসেসে কারেন্টটা তৈরি করে। যদি আমরা এমন একটা কিছু বানাতে পারতাম যে আমরা বারবার এক্সপেরিমেন্ট করতে পারবো, কিন্তু আমার কখনো পাওয়ার শর্টেজ হবে না। আমি হচ্ছে সানলাইট দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবো, সূর্যের আলো থেকে কারেন্ট তৈরি করে আমি সেটা এক্সপেরিমেন্টে ইউজ করতে পারবো। আমার মাথার উপর যে ফ্যানটা ঘুরে বাতাস দেয়, ওই বাতাস থেকে কারেন্ট তৈরি করে আমি আমার এক্সপেরিমেন্ট করতে পারবো। তাহলে কেমন হবে ব্যাপারটা? আমরা এই কাজটাই করতে যাচ্ছি। তো আমরা এরকম রিনিউয়েবল এনার্জি নিয়ে তারপর এই জিনিসগুলো নিয়ে করতে যাচ্ছি। মূর্খরা আছে যাদের এইসব ব্যাপারে কোনো আইডিয়া নেই, তাদেরকে একটু মাঝে মধ্যে এসে শিখেন, তাহলে আরো ভালো হবে। হ্যাঁ, যে কোনো সময়। আর সত্যি কথা বলতে হচ্ছে যে কেউ যার আগ্রহ থাকে সেই কিন্তু শিখতে পারে। সেটাই। সো তোমাদের আগ্রহ ধরে রেখো, কালকে শামির ব্যাক করছে 10 মিনিট স্কুলের লাইভে আবারও আফটার অলমোস্ট আ ইয়ার, বছর খানেক পরে। তো এই ক্লাসে তোমাদের সবার সাথে দেখা হবে। আমাদের যে সায়েন্স শোগুলো হবে রাতুল ভাই এবং শামিরের, ওগুলোতে দেখো, এবং উপরে দেখো লিঙ্ক দেওয়া আছে। আমরা অলওয়েজ চেষ্টা করেছিলাম যে প্র্যাকটিক্যাল ক্লাস যেগুলো হয়, আমরা খবর পেয়েছি যে অনেক স্কুল বা কলেজে ভাবে প্র্যাকটিক্যালের রিয়েজেন্ট না থাকার কারণে, ক্ল্যাম্প না থাকার কারণে, বিকার না থাকার কারণে প্র্যাকটিক্যালগুলো হয় না। আমরা নিজেরা প্র্যাকটিক্যাল ল্যাবে গিয়ে শুট করে এসেছি, এবং ওটা লিঙ্ক দেখো উপরে ক্যাপশনে দেওয়া আছে। তো যারা যারা প্র্যাকটিক্যালের ক্লাসগুলো করতে চাও, এই লিঙ্কে গিয়ে কিন্তু অলরেডি কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতে পারো। অলরাইট, সো ইনশাআল্লাহ সায়েন্স শোতে আবার তোমাদের সবার সাথে রাতুল ভাই দেখা হবে, কালকে শামিরের ক্লাসে দেখা হবে। টিল দেন সবাই ভালো থেকো, ক্লাসটি সবার মধ্যে ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ।